শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করাই এখন সরকারের প্রধান কাজ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শপথ নেয়ার পর শনিবার প্রথমবারের মতো সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলমান পরিস্থিতিতে সরকারের করণীয় বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি অর্থনীতির গতি ফিরিয়ে আনায় সরকারের প্রধান লক্ষ্য। শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, বোর্ডগুলি অনেকাংশে রাস্তাঘাট ইস্যু করা, সেগুলো আমরা সচেষ্ট করতে ইমিডিয়েট ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ চালু, তারপরে সংস্কারগুলো। ডক্টর সালেউদ্দিন বলেন, বিগত সরকারের উন্নয়ন কৌশলের ভুলের কারণে সামগ্রিক উন্নয়নের সুফল পায়নি মানুষ। বৈষম্য দূর করে সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা নতুন সরকারের অন্যতম লক্ষ্য। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসাব, আয়ের সংসার লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যথাসম্ভব এবং মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করি। এদিকে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাবে শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, শিল্পের পরিবেশ দূষণ রোধ ও চামড়া খাতের সংকট দূর করা। সার আমদানির ব্যাপারটা এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রয়োজনীয় সংস্কার করা গেলে সরকারি কোম্পানিগুলোর লোকসান কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আদিলুর রহমান খান। প্রক্রিয়াজাতকরণ শিল্প। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিক আন্দোলনের মুখে দেশের পোশাক খাতে কমপক্ষে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে দাবি নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমই এর। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক ক্রেতাদের মধ্যেও শঙ্কা তৈরি করেছে। আর অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে সবার আগে ব্যবসায়িক পরিবেশ ও ভাবমূর্তি নিশ্চিত করতে হবে, যা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের সামগ্রিক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.86%। যদিও প্রচলিত বাজারে আয় বেড়েছে প্রায় 6.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাকের পণ্যের সামগ্রিক রপ্তানি থেকে আয় হয়েছে $4,385 কোটি, যা আগের বছর একই সময়ে ছিল $4,263 কোটি। প্রবৃদ্ধি হয়েছে নামমাত্র। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা এ খাতের উৎপাদনের চাকা থমকে দেয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ। সাম্প্রতিক আন্দোলনে কমপক্ষে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে দাবি বিকেএমই এর। প্রতিদিন আমাদের $160 মিলিয়ন মতো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেটা এই গত কয়দিনে আমরা যদি 2 সপ্তাহ ধরি, তাহলে মানে 14 দিন 15 দিনে প্রায় এখানে কিন্তু $2 বিলিয়ন উপরে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কারখানাগুলো পূর্ণাঙ্গভাবে কিন্তু এখনো চালু হয়নি, আংশিকভাবে কিছু কিছু জায়গা বিচ্ছিন্নভাবে হচ্ছে এবং বেশ কিছু জায়গায় এখনো ভাঙচুর, অগ্নিসংযোগ হচ্ছে। দ্রুতভাবে সরকারের এই জায়গাগুলিকে হস্তক্ষেপ করা উচিত। আন্দোলন ঘিরে বায়ারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি দূর করতে নতুন সরকারকে কাজ করতে হবে। একই সাথে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে নতুন নেতৃত্ব তা ফিরিয়ে আনবে বলেও আশাবাদী এই অর্থনীতিবিদ। বায়ারদের আতঙ্ক থাকবে যে কারণে এই যে খোলা বন্ধ বন্ধ খোলা এবং অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক রাস্তাতে ইত্যাদি, কিছু কিছু জায়গায় আগুনের ছবি তারা দেখতেছে, সেগুলো অবশ্যই তাদেরকে আতঙ্কিত করবে।
এবং করেছে হয়তো। কাজে তারা অর্ডার দিতে চিন্তা করবে, বাংলাদেশকে কি আমি এই মুহূর্তে অর্ডার দেবো নাকি এটাকে আমি ভিয়েতনামে দিয়ে দিই, পরেরটা দেখা যাবে। যে জিনিসটা এখন করা দরকার সেটা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে যেন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো কাজ করতে পারে, এখানে যেন কোনো প্রকারের হামলা বা ভাঙচুর এগুলোর কোনো অবকাশ যেন না থাকে। এই শিল্পের অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে নতুন উদ্যমে সমন্বিতভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে চট্টগ্রামে সব পোশাক কারখানা চালু হওয়ায় গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। নতুন বাংলাদেশের অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদেরও। রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার দাবি বিজিএমইএ নেতাদের। নয়ন বড়ুয়ার জয়ের তথ্য ও রতন দাসের ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতি সচল রাখা আর রপ্তানি আয়ের সবচেয়ে বড় নির্ভরতা তৈরি পোশাক শিল্প, যা থমকে গিয়েছিল সাম্প্রতিক আন্দোলনে। তবে শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। মঙ্গলবার থেকে আবারও সচল হয়ে উঠেছে পোশাক কারখানার চাকা। এক নতুন বাংলাদেশের এই অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। ল অ্যান্ড অর্ডার একটু খারাপের দিকে, আশা করি আমাদের যেই আইন শৃঙ্খলার যেই অবনতি হয়েছে, আতঙ্কের মধ্যে আছি, সেটা কাটিয়ে উঠবে। প্রতিবন্ধকতাগুলোকে ওরা দরকার হলে আইনের মাধ্যমে হোক বা যে সরকারের যে প্রসেসে হবে হোক, সেগুলোকে বন্ধ করে আমরা যাতে অর্থনীতিটাকে যাতে সচল রাখতে পারি। চট্টগ্রামে শতভাগ পোশাক কারখানা চালু হওয়ায় বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদের। 3-4 দিন আগে গার্মেন্টস বন্ধ ছিল, খুব দুশ্চিন্তায় ছিলাম যে কখন স্যালারি পাবো কিনা। সুস্থভাবে আমরা কাজ করতেছি, আমাদেরকে ভালো লাগতেছে। পোশাক খাতে রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনের তাগিদ বিজিএমইএ নেতাদের। অলরেডি আমাদের উৎপাদন অনেকদিন পিছিয়ে আছে, সেটা আমাদেরকে যে কোনোভাবে এটা পুষিয়ে নিতে হবে। বিজিএমইএ নেতারা বলছেন, অর্ডার হারানোর ঝুঁকিতে পড়ছে এই খাতের অনেক প্রতিষ্ঠান। পাশাপাশি আছে পুরনো অর্ডার বাতিল হওয়ার শঙ্কাও। প্রতিযোগিতা সক্ষমতা ফেরাতে নতুন সরকার সমন্বিতভাবে কাজ করবে এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, গত এক মাসের যে অস্থির পরিস্থিতি, দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল, সেখান থেকে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। এই যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরছে, এই মুহূর্তে আসলে সরকারের করণীয় কি, ব্যবসায়ীরা বা কী ভাবছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে একটি তো আসলে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ যুদ্ধের পরবর্তী সময়ে আসলে এই পরিস্থিতি কখনো, এত ভয়াবহ পরিস্থিতি আর কখনো হয়নি। এতগুলো মানুষের প্রাণ গেছে, সেখানে পোশাক শ্রমিক ছিল, ছাত্র ছিল, জনতা ছিল, সব কিছু আসলে এই যে একটি স্যাক্রিফাইস আমরা বাংলার মানুষ করেছে, এর বিনিময়ে আসলে যেই পরিবেশটা আশা করা হচ্ছে একটি ন্যায্য এবং এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সবারই সমান অধিকার থাকবে এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবে, সেই জায়গা থেকে তৈরি পোশাকের যেই অবদান বাংলাদেশে, পোশাক মালিকরা এই মুহূর্তে গত এক মাসে আসলে তারা অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে গেছেন, সেটি কাটিয়ে উঠে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে অথবা শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়ার ক্ষেত্রে বেতন বোনাস নিয়ে যেই জটিলতা ছিল, সেটি কি কতটা কেটেছে? এখন যেহেতু কারখানাগুলো খুলেছে, আমরা কিছু শ্রমিকের কথাও শুনছিলাম, আপনারা এই জায়গাটাতে কি কাজ করছেন? ধন্যবাদ। আমরা আমাদের গত পরশুদিন থেকে আমাদের সকল পোশাক কারখানাগুলি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং মোটামুটি সর্বত্রই আমাদের শ্রমিকের উপস্থিতিও মোটামুটি ভালো, কাজ চলছে। এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আজকে আমরা ফেস করতেছি, সকাল থেকেই আমার কাছে অসংখ্য মালিকের ফোন, তারা ব্যাংকে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা পাচ্ছে না, শ্রমিকের বেতন দেওয়ার জন্য টাকা তুলতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের গত বৃহস্পতিবারের যে নির্দেশনা ছিল একসাথে 1 লাখ টাকার বেশি তুলতে পারবে না, সেটা আজকে আবার বলেছে 2 লাখ টাকার বেশি তোলা যাবে। আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে আমি কথা বলেছি আজকে সকালেই, বাংলাদেশ ব্যাংক পরিষ্কার বলে দিয়েছে যে শ্রমিকের বেতন দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না।
এটা আমি আপনাদের মাধ্যমে এই টিভির মাধ্যমে সবাইকে এটা জানাতে চাই, ব্যাংকের নির্বাহীদেরকে জানাতে চাই, আপনারা প্রত্যেকটা ব্যাংকের শাখাকে আপনাদেরকে নির্দেশনা দিয়ে দেন যে শ্রমিকের বেতন দেওয়াটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এটা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সাথে আপনারা কথা বলে নেন। আমি বিআরপিডির ডাইরেক্টর হারুনুর রশিদ সাহেবের সাথে কথা বলেছি সকালে, তিনিও পরিষ্কারভাবে এটা বলেছেন এবং সব ব্যাংকে এই নির্দেশনা উনি দিয়েছেন। সুতরাং শ্রমিকের বেতন নিয়ে যেন কোনো ব্যাংক টাকা দিতে গিয়ে কোনো গরিবসী বা এই নির্দেশনার কথা বলে যেন কাউকে ডিপ্রাইভ না করে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে আমরা আমাদের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বিকিমির পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়েছি ওনাদেরকে, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বৃন্দকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি সারা বিশ্বে মানে বিশাল ভাবে সমাদৃত, সকলের কাছেই সমাদৃত। তিনি একজন সবার কাছেই একজন জনপ্রিয় ব্যক্তি। আমেরিকা বলেন বা ইইউ বলেন, সব জায়গাতেই তিনি কিন্তু খুব একজন সম্মানিত ব্যক্তি। তো তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা আশা করছি আমরা যে তার নেতৃত্বে আমাদের সামনের দিনগুলি আরো ভালো যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং বিশেষ করে আমরা যেটা চাইবো এই মুহূর্তে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটিকে উন্নতি ঘটানো। আমরা গত কয়েকদিন যাবত বিষয়টা নিয়ে কথা বলছি যে সেনাবাহিনীও এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং টহল দিচ্ছেন তারা শিল্প কলকারখানা এলাকাগুলিতে। এই টহলটা আর একটু জোরদার করার জন্য অনুরোধ করব এবং পুলিশ ভাইদের সাথে সবাই সমন্বয় করে পুলিশ যেন কর্মক্ষেত্রে কাজ শুরু করতে পারে। সকলে এই ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, কারণ আইন শৃঙ্খলা প্রত্যেক দিনের আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে হয় বা দেখতে হয়, তাহলে আমাদেরকে পুলিশকে কর্মক্ষম করতে হবে, কাজে যোগ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি। আমরা বিকিমি থেকে আমরা বলেছি যে আমাদের এখানে বিশেষ করে আমাদের শিল্প অঞ্চলের যে থানাগুলি যেগুলি ইতিমধ্যে ভাঙচুর বা লুটপাট হয়েছে, সেখানে বিকিমির পক্ষ থেকে এগুলিকে মেরামত বা যা করণীয় লাগে সেটা আমরা সহযোগিতা করব। আমরা গতকাল আমাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন সবার সাথে কথা বলেছি। আজকে থেকে আমরা সেই কাজটা করছি। অন্যান্য গাজীপুর আশুলিয়া অঞ্চলে সেখানেও যদি কোনো সহযোগিতা লাগে, আমরা পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে অন্তত এই সহযোগিতাগুলি করে ইমিডিয়েট আমাদের জন্য আইন শৃঙ্খলাটাকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যাতে ভালো পর্যায়ে আনা যায়, সেই কাজটা আমরা করতে চাই। দ্বিতীয়ত, এই বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের যে অর্থনৈতিক যে বিভিন্ন জায়গায় সংস্কার, সেই সংস্কারগুলি করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে যে সংস্কার, সেই সংস্কারগুলি আমরা দেখতে চাই। পাশাপাশি এনবিআর এর যে ইতিপূর্বে বা ইতিমধ্যে আমরা যে কথাগুলি বারবার বলে আসছি, যেখানে এনবিআর এর নানা রকমের অনৈতিক কার্যকলাপ বা বেআইনি যে সমস্ত আইনগুলি করে রাখা হয়েছে বা যেগুলি আমাদের আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে, সেই সমস্ত আইনগুলিকে পুনর্বিবেচনা করে ঢেলে সাজানো, এটা আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে। প্রয়োজনে স্টেক হোল্ডারদের সাথে বসে কোথায় কোথায় কি সমস্যাগুলি রয়েছে সেগুলি ডেফিনেটলি ওনারা শুনবেন, শুনে সেই জায়গাটাকে কাজ করার চেষ্টা করবে। এটা আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে। জি, অবশ্যই আমাদের সবারই প্রত্যাশা। একটি জায়গায় বলতে চাই যে গত এক মাসে আসলে বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে, বিশেষ করে বিদেশে অনেক অর্ডার আমরা দেখেছি, অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে, যেহেতু আসলে কর্মপরিবেশ ছিল না, কারখানাগুলো বন্ধ ছিল। নতুন করে সেই ভাবমূর্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের পাশাপাশি নতুন সরকারের যেই আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সারা বিশ্বে সমাদৃত একজন ব্যক্তি, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে, সেখানকার তারা এখন মানে সেই জায়গাটাতে সরকার নিশ্চয়ই একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এবং আপনারা এখন পর্যন্ত বাইরের সাথে যে কথাবার্তা বলছেন, কেমন ধরনের তাদের কাছ থেকে আপনারা রেসপন্স পাচ্ছেন? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার খবরে সারা বিশ্বের সবাই কিন্তু খুব খুশি এবং আমাদের বাইরেও কিন্তু খুব সন্তুষ্ট যে এরকম একজন ব্যক্তি যিনি দায়িত্ব নিয়েছেন। তো তারাও খুব আশাবাদী যে বাংলাদেশের এই ওনার নেতৃত্বে সারা বিশ্বের সাথে আমাদের ব্যবসায়িক যে সম্পর্ক এবং দেশের ভিতরের যে নানা সমস্যাগুলি ছিল, এগুলি সমাধান হবে, এটা তারাও প্রত্যাশা করেন এবং তারা খুব আশাবাদী।
বায়াররা কিন্তু স্যাটিসফাইড। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার কারণে ওনারাও স্যাটিসফাইড যে সংখ্যাটা তাদের মধ্যে ছিল, গত সপ্তাহ পর্যন্ত যে সংখ্যা বিরাজ করছিল সংখ্যাটা অনেকটা ইতিমধ্যেই কিন্তু কেটে গিয়েছে, এবং তারা কিন্তু আশাবাদী যে এই সরকারের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটা তারাও প্রত্যাশা করছে। এবং আমরাও বিশ্বাস করি যে এটা এই জায়গার পরিবেশটা আরো উন্নতি হবে এবং ব্যবসা বাণিজ্যের নতুন নতুন জায়গা, বিশেষ করে আপনি জানেন যে আমেরিকা, আমাদের প্রধান রপ্তানির ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা এবং ইউর মার্কেট। তো সেই জায়গার সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কিন্তু খুব অত্যন্ত শ্রদ্ধার জায়গায় রাখে। সুতরাং তার নেতৃত্বে যখন সরকার, স্বাভাবিকভাবেই তারা একটা তাদের মধ্যে একটা মানে সংখ্যা যেটা ছিল কেটে গিয়ে যাবে এবং তারা আশ্বস্ত হবে, এটাই আমরা মনে করছি। জি, আপনি এনবিআর এর কথা বলছিলেন। আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে এনবিআর এর কর্মকর্তারাই বর্তমান এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এই মুহূর্তে আপনার কি মনে হয় যে বর্তমান যিনি এনবিআর এর দায়িত্বে আছেন তার কি আসলে পদত্যাগ করা উচিত? এখানে কি নতুন কাউকে বসানো উচিত, নাকি তিনি তাকেই আসলে নতুন সরকারের সাথে, নতুন সরকারের পলিসির সাথে যেই অনিয়মগুলো আছে, যেই দুর্নীতিগুলো আসলে হচ্ছে কাস্টমস এবং ভ্যাটের ক্ষেত্রে, সেগুলো তার সমাধান করা উচিত? দেখেন, এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে যখন তৃতীয়বারের মতো সরকার যখন নিয়োগ দেয়, নাগরিক টিভির এক লাইভ ডিসকাশনে আমাকে নাগরিক টিভির এক সাংবাদিক উপস্থাপক সেদিন আমাকে প্রশ্ন করেছিলেন যে তাকে আবারও যে নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনাদের মতামত। আমি পরিষ্কার বলেছিলাম সেদিন, এটা কোনোভাবেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য মঙ্গলজনক নয়। তো সুতরাং এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেক কথা বলেছি, কন্টিনিউয়াস কথা বলছি, গত প্রায় 2 বছর যাবতীয় আমরা এনবিআর এর নানা রকমের সংকট নিয়ে কথা বলছি, নানা রকমের সমস্যা নিয়ে কথা বলছি, এবং সেখানকার ফিল্ড লেভেলের একদম লোয়ার লেভেল থেকে যে দুর্নীতি, চরম দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি। তো এই দুর্নীতির তিনি কিন্তু লাগাম ধরে টানতে পারেন নাই, উপরন্তু বাংলাদেশের অর্থনীতিকে অনেকটাই আমি বলবো পর্যদস্ত করেছেন, পঙ্গুত্ব দিয়েছেন তিনি। সুতরাং আমাদের বিশ্বাস যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি চলে গেলেই ভালো হয় এবং অন্য একজন যোগ্য ব্যক্তিকে সেখানে আমাদের নতুন সরকার সেখানে বসাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, সৎলোক, কিন্তু সৎলোক হলো তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন কাস্টমস এবং মানে এনবিআর এর 3টা ডিপার্টমেন্টের প্রত্যেক জায়গায় দুর্নীতির জায়গাটাকে উনি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন, এবং সেখানে ব্যবসায়ীদের হয়রানি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এটা নিয়ে আমরা অনেকদিন যাবত কথা বলছি। সুতরাং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে নতুন একজন যোগ্য চেয়ারম্যান সেখানে আমরা দেখতে চাই। জি, অবশ্যই। আমি সবশেষ একটি প্রশ্ন করতে চাই, যেহেতু সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে, দীর্ঘদিন ধরে আসলে অনিয়ম এবং দুর্নীতির একটি যুগ চলেছে গত 10 থেকে 12 বছর ধরে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নতুন সরকারের উদ্যোগ আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা যে এই মুহূর্তে যে টালমাটাল পরিস্থিতি, তার জন্য কিন্তু তাকে বড়ভাবে দায়ী করা হয় যে তিনি আসলে এই খেলাপি ঋণের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন। এবং এই ব্যাংকিং খাতের এখন কি আপনার মনে হয় যে তার পদত্যাগের মাধ্যমে নতুন একজন গভর্নর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের এই খেলাপি ঋণের সংস্কৃতি থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসতে পারবো, এবং যেই অর্থগুলো এখন পর্যন্ত ঋণগুলো খেলাপি হয়েছে সেগুলো আমরা আদায় করতে পারবো, আপনার কাছে মনে হয়? দেখেন, আপনাদের যদি মনে থাকে, আপনার চ্যানেলেও আমি কিন্তু আরো আজ থেকে 2 বছর আগে আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলি করেছে বা করছে, বিশেষ করে ডলারের রেটের যে মানে অনেকগুলি রেট ছিল, এই রেটের কারণে যে ক্ষত তৈরি হচ্ছে ব্যাংক খাতে ব্যবসায়ীদের মধ্যে, সেই ক্ষতর কারণে যে ঋণ খেলাপিতে পরিণত হবে, এইটার দায় কে নিবে? আমরা কিন্তু সেই দায়টা আমরা বলেছিলাম যে এই দায় আমরা নিতে পারবো, কিন্তু আলটিমেটলি সেই দায় কিন্তু আমাদের উপর পড়েছে, এবং পলিসিগত কারণে ঋণ খেলাপির পরিমাণ যে বেড়েছে এর মধ্যে কোনো সন্দেহ, রং পলিসির কারণে। এবং সেটাকে আমরা বারবার কিন্তু আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, তুলে ধরেছি যে এই পলিসিটা সঠিক নয়, এই পলিসির কারণে কিন্তু ঋণ খেলাপির পরিমাণ বাড়বে, এবং সেটা বেড়েছে। একটা হচ্ছে যে ব্যবসা করতে গিয়ে ঋণ খেলাপি হওয়া, আর একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঋণ নিয়ে
টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করা। তো যারা টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করেছে, আমরা আশা করব এই সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। আর যারা ব্যবসা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে, অর্থ মন্ত্রণালয়ের রং পলিসির কারণে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে, তাদেরকে একটা সেফ এক্সিট পলিসি যেন তাদের জন্য দেওয়া হয়, এই প্রত্যাশা আমাদের থাকবে এই সরকার। জি, অবশ্যই আমাদেরও একই প্রত্যাশা থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে এই সরকারের নানান পদক্ষেপের কারণে, সংস্কারের কারণে আমাদের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাতেম আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে। এই মুহূর্তে লিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবে। আবারও স্বাগত জানাচ্ছি লিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে এই মুহূর্তে আমরা যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে লেনদেন চলছে। আমরা আসলে গত কয়েকদিনের, বিশেষ করে নতুন সরকার গঠনের পর থেকে আমরা শেয়ার বাজারের একটি বড় ধরনের উত্থান দেখেছি। এটি প্রায় গত 4-5 দিন ধরেই চলছে। এই যেটি অব্যাহত রয়েছে চলতি সপ্তাহের আজকের প্রথম কর্মদিবস, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 36 পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত ডিএসসি এক্স ইন্ডেক্স এবং অবস্থান করছে 5961 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স তো কিছুটা কমেছে 1 পয়েন্টের মতো, 1273 অবস্থান করছে, তবে ডিএস30 বেড়েছে 30 পয়েন্টের মতো। এবং লেনদেনের পরিমাণ খুবই উল্লেখযোগ্য। লেনদেনের পরিমাণ গত অন্তত 6 মাস ধরে আমরা কিন্তু এমন লেনদেন দেখিনি শেয়ার বাজারে। 1713 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং আশা করা যাচ্ছে দিন শেষে এটি হয়তো 2000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যদি সেটি হয় তাহলে এটি আসলে শেয়ার বাজারের জন্য একটি রেকর্ড হয়ে যেতে পারে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 141টির, কমেছে 244টির এবং অপরিবর্তিত আছে 13টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, শেয়ার বাজারের পর জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, ডলারের দাম আমরা একটু পরে দেখাতে পারবো। মুদ্রার বিনিময় মূল্য সবচেয়ে বেশি আসলে ডলার নিয়ে যেই আলোচনা ছিল, সেখানে যদিও বাজারে আসলে ডলারের দাম বেশ খানিকটা বেশি, তবে ব্যাংকের যে দাম, যে দামে ব্যাংকে কেনা বেচা হচ্ছে সেটি ক্রয় মূল্য 17 টাকা, 117 টাকা এবং বিক্রয় 118 টাকা। ইউরো কেনা হচ্ছে 125 টাকায়, বিক্রি 131 টাকা। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150 টাকা। চীনা ইউয়ান কেনা হচ্ছে 13 টাকায়, বিক্রি 17 টাকা। সৌদি রিয়াল 28 টাকায় কিনে 30 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। স্বর্ণের দামে আমরা যে 22 ক্যারেট যে স্বর্ণ, যেটি সবচেয়ে ভালো মানের স্বর্ণ বাংলাদেশে পাওয়া যায়, সেটির দাম প্রতি ভরিতে পড়ছে 1,20,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,14,622 টাকা। 18 ক্যারেটের দাম 98,000 টাকার কিছু বেশি এবং সনাতন স্বর্ণ কিনতে গুনতে হবে 81,000 টাকার বেশি। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি ভরি 2098 টাকা, 21 ক্যারেটের দাম 2005 টাকা, 18 ক্যারেট 1714 এবং সনাতন অর্থাৎ পুরনো রূপা বিক্রি হচ্ছে ভরিতে 1282 টাকায়। দর্শক, লিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতি। ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি লিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। পঞ্চগড়ে চা শিল্পের সংস্কারে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মালিক পক্ষের সাথে মতবিনিময় শেষে চা পাতার মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। সরকার হায়দারের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়, অথচ দীর্ঘদিন থেকে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এই অঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা। কারখানা মালিকদের সিন্ডিকেট এবং দালালদের দৌরাত্ম্যে চায়ের ন্যায্য দাম পাচ্ছে না তারা। লোকসান গুনতে গুনতে চা চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক চাষি। দালালগুলোর মাধ্যমে তারা পাতা নিতেছে বেশি রেটে, কিন্তু চাষিদেরকে তারা সেই বেশি রেট দিতেছে না, ন্যায্য মূল্য চাষিদেরকে দিচ্ছে না। সকাল বিকাল তারা মূল্য নির্ধারণ করে তারা পাতা কিনে আমাদেরকে ঠকায়। লেবার খরচ বেশি, কীটনাশকের দাম বেশি, সেই দিকে হিসাব করলে আমাদের চার দাম পাচ্ছিলাম না।
চা শিল্পের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার তেঁতুলিয়ার বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করে মালিকপক্ষের সাথে মতবিনিময় করেছেন তারা। এ সময় কাঁচা চা পাতার মূল্য নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এমনিতেই তো ক্ষুদ্র একটা অ্যামাউন্ট তারা আগে থেকে পেত, সেটাও যদি এখন প্রকৃতপক্ষে যে অ্যামাউন্টটা পাওয়া দরকার সেটা না পায়, তাহলে তাদের দিন আতি পাতে সহজে হচ্ছে না। চাষিরা অভিযোগ দিছে যেটা এরা কর্তন কাটে এবং টাকা 2 মাস এবং 3 মাস দেরি তারা দেয় এবং ঘুরায়। যদি এরা এই ধরনের দুর্নীতি বা অনিয়ম করে থাকে তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো পদক্ষেপ নেব। তবে চাষিরাও নিম্নমানের চা পাতা সরবরাহ করে বলে পাল্টা অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। ছাত্ররা যদি এইভাবে সব জায়গায় মনিটরিং করতে পারে, সব দেখাশোনা করতে পারে, বাজার বা বিশেষ করে এই চা সেক্টরটা, তাহলে আমরা সবাই সচেতন হব। আওয়ামী লীগের শাসন আমলে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিতে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।